সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এটেন বাংলা নিয়মিত আয়োজন এটেন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে। আমি আছি আপনাদের সাথে করবী জাহান নিতু। আজকে আমরা কথা বলবো বাজেট পরবর্তী অর্থনীতির সংকট মোকাবেলায় করণীয়। এই বিষয়ে কথা বলার জন্য অভিজ্ঞরা আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন। আমি আপনাদের সাথে তাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জুলফিকার আলী, চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এবং আমাদের সাথে উপস্থিত আছেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন, অর্থনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। শুরুতেই মোহাম্মদ জুলফিকার আলী, আপনার কাছে আমি একটু জানতে চাবো যে বাজেট 2025-26 অনুযায়ী রাজস্ব আহরণের লক্ষ্য কতটা বাস্তবসম্মত এবং এটি পূরণ না হলে অর্থনীতিতে কি প্রভাব পড়তে পারে? এটা আসলে বরাবরের মতো আমরা যেটা জানি যে বাজেটটা যখনই করা হয় তখন বড় একটা লক্ষ্যমাত্রা ধরা হয়, মানে আমাদের সামর্থ্যের চেয়ে কিন্তু লক্ষ্যমাত্রাটা বেশি। যেমন আমাদের এবার বাজেটের যদি আকারটা আমি বলি, বর্তমান বাজেটের আকার হলো 5,74,000 কোটি টাকা, যেটা গতবারের চেয়েও 7.6% বেশি লক্ষ্যমাত্রাটা। কিন্তু আমাদের যে এইটার যে লক্ষ্যমাত্রা পূরণের যে টার্গেট ধরা হয়েছে, যেমন এনবিআরকে দেওয়া হয়েছে 5,43,000 কোটি টাকা। এখন এই টাকাটা তারা যদি তুলতে না পারে এবং এনবিআরের বাইরে যেটা দেওয়া হয়েছে 33,000 কোটি টাকা, এটা যদি তুলতে না পারে তাহলে এটা কমপ্লিটলি আমাদের এডিবির উপর প্রভাব পড়বে। মানে আমাদের যে অ্যানুয়াল যে ডেভেলপমেন্ট খাতগুলো, আমাদের যে এডুকেশন সেক্টর থেকে শুরু করে শিল্প খাত, উদ্যোক্তাদের যে খাত এবং আদার যে বিষয়গুলো আছে, প্রাইভেট এবং পাবলিক সেক্টর, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার এফেক্ট পড়বে, যে ইফেক্টটা কোনোভাবে অর্থনীতির জন্য কোনো শুভ হবে না। সুতরাং এটা একটা বড় চ্যালেঞ্জ, যে এত বড় বাজেট বাস্তবায়ন করা। আর বাস্তবায়ন করতে পারাটা তো আসলে একটা চ্যালেঞ্জ, যেহেতু আপনি জানেন যে এনবিআরও একটা সমস্যা, রিসেন্টলি আমাদের একটা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সুতরাং এই চ্যালেঞ্জটাকে সামনে নিয়েই বর্তমান সরকারকে আগাতে হবে আর কি আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। সৈয়দ মাহসিব হোসেন, আপনার কাছে জানতে চাই, উনি যে বললেন এডিপির কথা, এডিপি বরাদ্দ যে এটা কমানোর সিদ্ধান্তটা বাংলাদেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্যে কতটা সামঞ্জস্যপূর্ণ হতে পারে? প্রথমত আমরা যদি শুরু থেকে যদি আসে, ন্যাশনাল বাজেট সবসময় ঘাটতি থাকবেই। এখন আমরা যদি এডিবির পার্টিকুলারলি যদি ওখানে যদি আমরা পার্টিকুলারলি ফোকাস করি, দেখেন কিছু ইম্প্যাক্ট থাকবেই এই বিষয়টাকে নিয়ে, অ্যাডভার্স দিকেই যাবে। আর আমরা এখন ইকোনমিটা একটা টার্বুলেন্সের মধ্যে যাচ্ছে। আর ভেরি রিসেন্টলি আমাদের একটা গভর্নমেন্ট তারা রিটায়ার করলো, তারা চলে গেলেন। একটা ইন্ট্রিম গভর্নমেন্টের সামনে বড় একটা চ্যালেঞ্জ। তার চেয়ে বড় কথা হচ্ছে কি যে এখন যেভাবে করাপশনের এভিডেন্সেস বের হচ্ছে, প্রতিনিয়ত দেখা যাচ্ছে হচ্ছে কি যে কোনো না কোনো জায়গায় আপনার ব্ল্যাক মানি তারা বাংলাদেশের বাইরে চলে গেছে। এখন এই যে কারেন্ট যে প্রিভেলিং সিচুয়েশনটা, এটা আসলে একটা টার্বুলেন্সের মধ্যে যাবে। এখন এই অবস্থাতে কোনোটাই কারেক্ট কোনোটাই ইনকারেক্ট বলাটা খুব ডিফিকাল্ট। একটা জিনিস যেটা হচ্ছে ইন্ট্রিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টটা হচ্ছে ইলেক্টেড গভর্নমেন্ট না, তাদের অ্যাকাউন্টেবিলিটি নিয়ে খুব বড় একটা ইয়ে থাকে। কারণ হচ্ছে কি যে ইন্টারিম গভর্নমেন্টের কাজটা হচ্ছে তারা ইলেকশন দিয়ে দে উইল ডিসঅ্যাপিয়ার ফ্রম দ্য বোর্ড। কিন্তু এখন মোস্ট চ্যালেঞ্জিং যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি যে এই যে এখন যে অর্থনীতি যে অবস্থা, দেশটা আপনার একটা গভর্নমেন্ট ছেড়ে চলে গেল উইদাউট আপনার পুরো জিনিসটাকে কমপ্লিট না করে, তাদের পারপাসেসগুলি অথবা তাদের যে আপনার টার্গেটগুলি ছিল সেটাকে অ্যাচিভ না করে, এখন এই অবস্থাতে আমার মনে হয় যে এখন আমরা উই ক্যান অনলি হোপ ওয়ান থিং, যে এটা একটা আমাদের জন্য টেস্ট হবে। আমরা আমাদের ফিঙ্গার্স ক্রস রাখা উচিত, আর আমাদের দেখা উচিত কীভাবে জিনিসটাকে যায়। বড় একটা চ্যালেঞ্জ হবে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের রিজার্ভটাকে স্ট্রং করা। আরও বড় চ্যালেঞ্জেস হবে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল টাইজগুলোকে ওয়েল মেনটেন করা। আমার মনে হয় এগুলো একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। এখন আমরা যদি এখন এই জায়গাটাকে যদি আমরা যদি ফোকাস রাখতে পারি, তাহলে আমার মনে হয় যে অন্য অন্য যে সেক্টরগুলি আছে যেটা নিয়ে আসলে একটা অ্যালার্মিং যেগুলি থাকে, সেইগুলোকে ফর দ্য টাইমিং আমরা এটাকে ডিলে করতে পারি। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাবো যে সুদের পরিশোধে 1.22 লাখ কোটি টাকা ব্যয় বাজেটের টেকসইতা কতটা প্রভাবিত করেন, আপনি কি মনে করেন? এটা মারাত্মক প্রভাব বিস্তার করবে, কারণ আমাদের বাজেটের যে পরিসর, তার মধ্যে ধরেন 1,82,000 কোটি টাকা শুধু মানে বিগত সরকারের লোনের সুদই পরিশোধ করতে হচ্ছে। এটা কিন্তু আমাদের বাজেটের 22%
কাছাকাছি বা প্লাস মাইনাস। তো এখন ধরেন এই টাকাটা তো আসলে উন্নয়ন খাতে ব্যয় হচ্ছে না, এই টাকাটা তো ইনভেস্টমেন্ট পারপাসে ব্যয় হচ্ছে না। এটা আমি যে টাকাটা বিগত সময়ে খরচ করেছি আমার ডেভেলপমেন্টের জন্যে অথবা মানে ডেভেলপমেন্ট ছাড়া অন্য কোনো খাতে, সেটা আমাকে লোনের সুদ হিসেবে পরিশোধ করতে হচ্ছে। লোনটা কিন্তু আছে। তো সব মিলিয়ে আসলে এটা প্রচণ্ড একটা চাপ সৃষ্টি করেছে, যে কারণে আমাদের সামগ্রিক অর্থ ব্যবস্থার মধ্যে একটা নেগেটিভ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে সরকার অল্প সময়ের মধ্যে কিছু ভালো উদ্যোগ নিয়েছে, মানে কিছু লোন তারা পরিশোধ করেছে বা ইন্টারেস্ট তারা পরিশোধ করেছে, যেটা আমরা পেপার পত্রিকার মধ্যে দেখতে পেয়েছি। এটা একটা ভালো দিক বলা যায়। আপনার কাছে জানতে চাবো যে এই ঘোষিত 5.5% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন কতটা সম্ভাব্য এবং বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রেক্ষিতে একটু আমাদেরকে জানাবেন। ইম্পসিবল না, পসিবল, বাট ভেরি চ্যালেঞ্জিং। এই জিনিসটা ভেরি ভেরি চ্যালেঞ্জিং। পার্টিকুলারলি হচ্ছে গিয়ে যদি আমাদের এটা অ্যাচিভ করতে হয়, আমাদের অনেক কিছু কাট ডাউন করতে হবে। আমাদের কিছু কিছু সেক্টর, কিন্তু এখন একটা দেখেন, আমরা বেশ কয়েকটা বছর ধরে আমরা একটা জিনিস আমাদের নজরে আসতেছে, সেটা হচ্ছে এখানে ওয়ার্ল্ড ওয়াইড একটা ওয়ারের টেন্ডেন্সি চলছে সব জায়গায়। এখন আমরা কিছু কোয়েশ্চেন্স এখন এখানে রেইজ হয়, সেটা হচ্ছে এখানে যে আমরা আসলে আমরা একটা ডেভেলপিং নেশন, আনডাউটেডলি আমরা অনেক ভালো, আমাদের এক্সপোর্টের অবস্থা খুব ভালো। আমরা এক্সপোর্ট কাদেরকে করছি? ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজের কিছু পার্টিকুলার কান্ট্রিগুলোকে আমরা করছি, আমেরিকাতে যাচ্ছে, ইউরোপের কিছু কান্ট্রিগুলোতে যাচ্ছে, ইউরোপের ভিতরে কিছু ওয়ার সিচুয়েশন অ্যারেজ করছে। এখন চিন্তার যে বিষয়গুলি সেটা হচ্ছে এখানে যে আমরা আমাদের যে টার্গেটগুলোকে যতদিন পর্যন্ত আমরা অ্যাচিভ করে যাচ্ছিলাম, কীভাবে আমাদের এক্সপোর্টের, আমাদের গুড ইকোনমিক টাইজ উইথ নেবারিং কান্ট্রি, ইউরোপের সাথে, এশিয়ার বিভিন্ন কান্ট্রির সাথে আমাদের এক্সপোর্ট, আমেরিকার সাথে আমাদের এক্সপোর্ট, এই সব কিছু এখন এটা সব কীভাবে হচ্ছে? কারণ হচ্ছে কি যে আমাদের ইকোনমিক রিলেশনশিপটা খুব ভালো, কমার্শিয়াল ট্রেডটা আমাদের খুব ভালো। এখানে টেনশনের বিষয়টা যেখানে যাচ্ছে সেটা হচ্ছে এখানে যে আমরা 5.5 যে আমরা যেটা টার্গেটটা আমরা রাখতে চাচ্ছি, সব কিছুর উপর ডিপেন্ড করে হচ্ছে যে ওয়ার্ল্ড ইকোনমিটা কোন দিকে যাচ্ছে। সেখানে আমাদের নিজেদের ইন্টারনালিতে উই হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড টু অ্যাচিভ দ্যাট। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের মনে হচ্ছে যে এটাও আমাদের বড় একটা প্রশ্ন থাকবে সামনে, যে সামনের দিনগুলো ওয়ার্ল্ড ওয়াইড কোন দিকে যাচ্ছে। যদি যেভাবে আমরা লাস্ট টাইম কয়েকদিন আগেও দেখলাম যে একটা যুদ্ধ হতে হতে থেমে গেল, এইভাবে যদি জিনিসপত্রগুলি যায় তখন কিন্তু ইন সাম ওয়ে আমাদের উপরে কিন্তু ইম্প্যাক্ট ক্রিয়েট হয়। কারণ আমরা কিন্তু আসলে হচ্ছে কি এক্সপোর্ট বেসড একটা নেশন, আমরা কিন্তু অনেক রপ্তানি করি, আমাদের কিন্তু আমদানি থেকে হচ্ছে আমাদের রপ্তানির উপরে বেশি আমরা এমফাসাইজ করি, যাতে করে হচ্ছে কারণ আমাদের অ্যাসেটটাই হচ্ছে এখানে যে আমরা অনেক র ম্যাটেরিয়ালস হোক অথবা সব এক্সপোর্ট করতে আমাদের চাই। এটাতেই কিন্তু বাংলাদেশের জিডিপি কিন্তু এখন পর্যন্ত কিন্তু পাকিস্তানের তুলনায় কিন্তু অনেক বেশি চলে আসছে। যে আমি এর সাথে একটু অ্যাড করতে চাই, মানে আমি জানতে চাই যে আমাদের যে সামরিক সেক্টর আছে তাদের বাজেট বরাদ্দ, সেই বিষয়ে আমাদেরকে যদি আপনার পার্সোনাল মন্তব্য দেখেন, যতটুকু জানা গেল আমি দেখে যে এখন মিলিটারির পিছনে ওভারঅল মানে এয়ারফোর্স, আর্মি, পুরা মিলিটারির পিছনে বাজেট 40,698 কোটি টাকা, যেটা গত বছর থেকে কম। এখন এটা তো আমরা ফিগারে যদি আসি, গত বছর থেকে কম। এখন চিন্তার যে বিষয়টা সেটা হচ্ছে কি দেখেন, আমাদের যে নেবারিং কান্ট্রি আছে তারা কিন্তু তাদের অনেকেরই নিউক্লিয়ার ওয়ারহেডস আছে, অনেকেরই দেখা গেছে হচ্ছে কি যে আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ভালো, ইন্ডিয়া, চায়না। এখন আমরা যদি আমাদের ওয়ারে ইনভোক করার মতন আমরা কোনো নেশন না, আমরা যুদ্ধে জড়ানোর মতো কোনো নেশন না। কিন্তু আমাদের চিন্তাটা যেটা হচ্ছে গিয়ে পৃথিবীটা যেভাবে যাচ্ছে, একজনকে চ্যালেঞ্জ, এই যে ভাইব্রেটিং সিচুয়েশনটা, একটা কান্ট্রি আরেকটা কান্ট্রিকে চ্যালেঞ্জের মধ্যে নিয়ে যাচ্ছে, সামরিক মহড়া দেখাচ্ছে। এখানে চিন্তা কিন্তু থাকে যে আসলে যদি কালকে কোনো না কোনোভাবে যদি দেখা গেছে আমরা তো এমন একটা কান্ট্রি যারা হচ্ছে গুড রিলেশনশিপ মেনটেন করে বেশ সব কান্ট্রির সাথে, দুইটা এরকম কান্ট্রির মধ্যে যদি ওয়ার হয়, যে কান্ট্রি দুজনের সাথে আমরা ভালো রিলেশনশিপ মেনটেন করি, আর আমাদেরকে যদি অপশন দেওয়া হয় ইউ হ্যাভ টু চুজ আইদার ওয়ান অফ ইট, তখন কিন্তু আমার জন্য একটা বড় একটা টেনশনের বিষয় থাকে। কারণ আমরা কিন্তু এরকম ধরনের সিচুয়েশন আমরা না যে আমরা ওয়ারে কোনো একটা কাউকে সাপোর্ট করি, আমরা চাই পৃথিবীতে যুদ্ধ না হোক। কিন্তু যেহেতু এখন এইদিকে জিনিসপত্র যাচ্ছে, আমি আবারও মানে এমফাসাইজ করি, আমরা যুদ্ধে যাওয়ার মতো না, কিন্তু আমাদের প্রিভেন্টিভ মেজার্স নেওয়ার মতন আমাদের কি আছে? আমাদের কিন্তু সেই ইন্ডিয়া, চায়না, পাকিস্তান, মিয়ানমার, তাদের সাথে যদি আমি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করি, আমাদের কিন্তু ওয়ারহেডস কিন্তু ওরকম নাই। যদি কোনো একটা কম্ব্যাট সিচুয়েশন অ্যারাইজ করে, যদি আমাদের উপরে ইকোনমিক সিচুয়েশন অ্যারাইজ করে, সেটাই কিন্তু আমাদের জন্য ডিফিকাল্টিস হয়ে যায়। যদি স্যাংশনস ইম্পোজ,
আমেরিকা এটা আমাদের উপরে কিন্তু একটু ইনক্রিজ করলো আপনার ইয়াটা, যেখানে তারা জাপানকে যে লিভারেজ দিচ্ছে আপনার ইম্পোর্টের উপরে ট্যাক্সেশনের দিক থেকে, আমাদের সেখানে কিন্তু নাই। এখন আমাদের জন্য কিন্তু এটাও কিন্তু একটা বড় কোয়েশ্চেন যে আমরা যদি এখন এই জায়গাটাতে যদি আমাদের মিলিটারি সেক্টরটাকে যদি আমরা যদি আমাদের পারচেসটাকে যদি আরও যদি না বাড়াই, তাহলে কি কালকে কি যদি বাই এনি চান্স যদি একটা ওয়ার টাইপ সিচুয়েশন অ্যারেস্ট করলো সাউথ এশিয়ার এই পার্টটাতে, তখন আমরা কি কোনো ডেঞ্জারের মধ্যে থাকবো? আমরা কি আসলে, যেমন ইউক্রেন কিন্তু ডিপেন্ডেন্ট ছিল বেশ কয়েকটা কান্ট্রির উপরে, আনফর্চুনেটলি কিন্তু ইউক্রেন কিন্তু রাশিয়ার এই অ্যাটাকটাকে কিন্তু তারা খুব টার্বুলেন্স, এটা সমস্যা পড়ছে, কিন্তু ইউক্রেনের ব্যবসা, ইউক্রেনের জনগণ তারা বিপদে আছে। ইউক্রেন কিন্তু একটা সামরিক দিতে কিন্তু সম্পূর্ণ দেশ ছিল, তাদের কিন্তু নিউক্লিয়ার ওয়ারহেড ছিল, তারা কিন্তু সারেন্ডার করেছে বিকজ তাদের কিছু অ্যাসুরেন্স দেওয়া হয়েছিল যে না তোমরা সারেন্ডার করো। আলটিমেটলি সেই সাপোর্টটা তারা পায়নি। সাপোর্টটা কিন্তু তারা সাফারটা কারা করছে? এক্সিস্টিং বিজনেস এন্টারপ্রাইজ যেগুলি ছিল তারা ধসে পড়ছে। যারা দেখা গেছে 10 বছর 20 বছর, একটা নেশনে কিন্তু ডেভেলপমেন্ট একদিনে হয় না। ব্যবসায়ীরা সেই নেশনটাকে ডেভেলপ করে আস্তে আস্তে করে, যখন আপনার এক্সপোর্ট বন্ধ হয়ে যায়, যখন ওয়ার টাইপ সিচুয়েশন শুরু হয়ে যায়, তখন কিন্তু ইভেনচুয়ালি যদি একটা যুদ্ধ টাইপের সিচুয়েশন আসে, যুদ্ধের পরে রিকভারিটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তখন দেখা গেল হচ্ছে কি যে আপনি ভূমি আছে কিন্তু আপনার ইনফ্রাস্ট্রাকচার নাই, আপনার স্কিল্ড যারা ইন্ডিভিজুয়াল ছিল তারা দেখা গেছে তারা নাই, তারা হয়তো যুদ্ধে তারা মারা গেছে। দেখা গেছে হচ্ছে অনেক সময় তখন ইন্টারনাল পলিটিক্সগুলো তখন দেশকে একটা ছিন্নভিন্ন অবস্থায় চলে যায়। একটা ওয়ার হলে ভিতরে আবার সিভিল ওয়ারও শুরু হয়ে যায়। তো এখন পুরো জিনিসটাতে সবচেয়ে বড় যে চিন্তার বিষয় সেটা হচ্ছে আমার মনে হয় যে এখন যেভাবে ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে জিনিসপত্র যাচ্ছে, দেখেন করোনা একটা সিচুয়েশন ছিল, আমাদের কমব্যাট করতে হয়েছে, বাজেটের ব্যাপার হোক যাই হোক, আমাদের কিন্তু প্রোটেক্টিভ মেজার নেওয়ার জন্য, ভ্যাকসিনেশনের জন্য আমাদের ওখানে বাজেট কিন্তু অ্যালোকেট করতে হয়েছে এতগুলি মানুষের জন্য, বাট ইট ওয়াজ নেসেসারি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। এখনও কিন্তু পৃথিবী কিন্তু অন্য একটা ফ্লোতে যাচ্ছে। রাশিয়া ইউক্রেন ওয়ার, তারপর হচ্ছে গিয়ে ইরানের সাথে যে ইরান, ইউএসএ, ইসরায়েল, এই যে একটা সামরিক মহড়াটা যেটা হলো, তারপরে চায়নাও অলওয়েজ ভাইব্রেন্ট এই বিষয়গুলোকে নিয়ে, যে তারাও কোনো দিকে কম পিছিয়ে নাই। যখনই কোনো একটা জায়গায় কোনো একটা ওয়ার টাইপ সিচুয়েশন আসছে, পৃথিবী কিন্তু কয়েকটা দেশ ভাগ হয়ে যাচ্ছে। কিছু দেশ একজনকে সাপোর্ট করছে, কিছু দেশ আরেকজনকে সাপোর্ট করে, সবাই কিন্তু তাদের ওয়ারহেডস কিন্তু তারা টপ নচ। সেখানে আমাদের জন্য কিন্তু একটা বড় একটা চান। আমার মনে হয় যে আমাদের ন্যাশনাল বাজেটটা ডেফিনেটলি আমাদের ডেভেলপমেন্ট কান্ট্রি আমাদের অনেক কিছু জায়গায় বাজেট অ্যালোকেট করে, এডুকেশনের দিকে থেকে হোক, মেডিকেল সেক্টরে হোক, মেগা প্রজেক্টস যেগুলি মেট্রো রেল আমাদের জন্য ইম্পর্টেন্ট। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাইবো যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের বাজেট নীতিগুলো কার্যকর হবে কিনা, যদি না হয় তাহলে এর প্রভাব কি হতে পারে বলে আপনি মনে করেন? আমাদের আসলে বাজেটের যে লক্ষ্যমাত্রা, এটা যদি আমরা পূরণ করতে চাই তাহলে আমাদের দুইটা জায়গার থেকেই মূলত এটা আসে। একটা হলো ইন্টারনাল ব্যাংক লোন থেকে আসে, আর একটা আসে বৈদেশিক ঋণ থেকে। এই দুটাতেই কিন্তু আপনার মুদ্রাস্ফীতিটা বেড়ে যায়। আপনার ইন্টারনাল যখন ডিরেক্টলি লোন নেয় সেটাতেও ধরেন অর্থের প্রবাহ বাড়ে, বাইরের থেকে লোন নিয়ে আসলেও সেটা আমাদের ইন্টারেস্ট দিতে হয়, লোনকে রিপেমেন্ট করতে হয়, এতে করে কিন্তু মুদ্রাস্ফীতি বাড়ে। তবে অল্প সময়ের মধ্যে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু মূল্যস্ফীতিটা কমিয়েছে। রিসেন্টলি গত পরশুদিনের পেপারে দেখলাম যে মূল্যস্ফীতিটা একটা ন্যায্যতার মধ্যে আছে বা একটা কন্ট্রোলেবল সিচুয়েশনে আছে, এটা একটা ভালো দিক। তো সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই সরকারের সবচেয়ে বড় যে জায়গাটায় লক্ষ্য করা উচিত ছিল যে দেশীয় উদ্যোক্তাদের, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের প্রতি মনোযোগী হওয়া। কারণ হলো যে আমাদের যেভাবে আমরা আশা করেছিলাম যে বিদেশি বিনিয়োগটা আসবে, আলটিমেটলি কিন্তু সেটা ওইভাবে আসেনি। তো সেই জায়গাটা যদি আমরা দেশীয় উদ্যোক্তাদের জন্য যদি ইনভেস্টমেন্টের জায়গাটা আমরা করতে পারতাম, এক্সপান্ড করতে পারতাম, তাহলে দেশের শিল্প উদ্যোক্তারা যখন ইনভেস্টমেন্টে যেত এবং গভর্নমেন্ট যখন সাবসিডি দিত এই জায়গাটাতে, তখন কিন্তু আমাদের আমদানি নির্ভরতা কমে যেত, আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড হতে পারতাম আরও বেশি। এতে করে আমাদের ডলারের কিন্তু মূল্যটাও কমে যেত। সব মিলিয়ে আসলে গভর্নমেন্টের যেটা বাজেট পরবর্তী যে বিষয়টা, যে বাংলাদেশের ক্ষুদ্র এবং মিডিয়াম উদ্যোক্তাদের প্রতি মনোযোগী হওয়া খুব বেশি জরুরি। এবং আরেকটা বিষয় হলো যে এই বাজেটেও কিন্তু গরিবের উপর চাপ পড়ে যাচ্ছে। মুদ্রাস্ফীতি বাড়ার কিন্তু এটাও একটা বড় কারণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাচ্ছে এবং বেড়ে যাবে সামনে আরও। তো সব মিলে আসলে মুদ্রাস্ফীতিটা কন্ট্রোল করতে চাইলে আমাদের অবশ্যই কর যেটা কালেকশন, রেভিনিউ যে কালেকশনটা, এটার প্রতি মনোযোগী হতে হবে। কারণ পৃথিবীর উন্নত দেশ বা আমাদের মতো যে দেশগুলো সবচেয়ে কম করের আওতায় মানুষ বাংলাদেশে। কারণ বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মানুষ কর দিতে চায় না,
এবং যারা করের আওতায় আছে তারাও নিজেদেরকে লুকিয়ে রাখে বা হাইড করে। তো এতে করে কি হয়, এটা অবশ্য যথেষ্ট কারণ আছে। কারণ একটা রাষ্ট্র যদি সিটিজেনকে তার সুযোগ সুবিধা এনশিওর করতে না পারে, তখন কিন্তু ওই দেশের জনগণ কর দিতে অনিচ্ছুক হয়। মানে আপনি ঢাকার গণপরিবহনের কথা যদি বলি, ঢাকার আপনার আবহাওয়াগত যে প্রবলেমগুলো আছে, বায়ু দূষণ, শব্দ দূষণ, তারপরে চিকিৎসার কথা যদি, চিকিৎসার সেবার যে মান আমাদের দেশে, তো এই জায়গাগুলোতে না যখন মানুষের ডিসস্যাটিসফ্যাকশন থাকে, তখন প্রত্যেকটা মানুষ ইনসিকিউরিটিতে ভোগে এবং তখন তারা করের হার কমিয়ে দেয় বা করকে তারা ভয় পায়। আপনার ওয়ার্ল্ডের উন্নত কান্ট্রিগুলো কিন্তু প্রত্যেকটা মানুষ কর দেয় খুব স্বাচ্ছন্দ্যে, কারণ তারা জানে যে রাষ্ট্র আমার বিপদের সময় আমার স্বাস্থ্য, আমার চিকিৎসা, আমার এডুকেশন সব কিছুই রাষ্ট্র দেখবে। তো এই জন্য তারা কর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু আমাদের দেশে কিন্তু উল্টো। আমাদের দেশে যেটা হয় যে না, আমাকে আমার সব কিছু করতে হবে, আবার রাষ্ট্রকে আমার করও দিতে হবে। এখন রাষ্ট্র তো গরিব এবং মধ্যবিত্তদের করের জায়গাগুলো অনেক বেশি, কিন্তু ধনী বা উচ্চবিত্তদের কিন্তু করের জায়গাগুলোতে খুব কম। ধরেন ফ্যাশন প্রোডাক্টস যদি বলি, আপনার হোটেল মোটেল থেকে শুরু করে যে লাক্সারি আইটেমগুলো, এগুলোর উপর কিন্তু করটা বাড়ানো উচিত। কৃষিক্ষেত্রের কথা যদি বলি, আপনি অবাক হয়ে যাবেন যে কৃষির প্রসেসিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনার কর রেওয়াজ দেওয়া হয়, কিন্তু যারা মানে কৃষক, মানে প্রান্তিক কৃষক যারা, যেমন সেচের জন্যে, তারপর সারের জন্যে, এই জায়গায় আমাদের ভর্তুকির পরিমাণ বাজেটে বেশি থাকা উচিত। কিন্তু সেই জায়গাতে কিন্তু সবসময় আমাদের মনোযোগটা খুব কম থাকে, কারণ তাদের বার্গেনিং পাওয়ার নেই। এই দেশটা তো টিকে আছে ফরেন রেমিটেন্স এবং কৃষকদের উৎপাদনের কারণে, কিন্তু এই কৃষকদের, প্রান্তিক কৃষকদের যেহেতু কোনো সংগঠন নেই, বার্গেনিং পাওয়ার বা ভূমিকা নেই, এটা সবসময় এই শ্রেণীটা বঞ্চিত হয়। তো এই জায়গাগুলোতে আসলে আমার মনে হয় মুদ্রাস্ফীতির জন্য আমাদের আরও একটু বেশি দৃষ্টি দেওয়া উচিত। জি, ধন্যবাদ আপনাকে। মাসিব হোসেন, আপনার কাছে জানতে চাবো যে এই বাজেট ঘাটতি হ্রাস করা হলেও সেটি পূরণের উৎসসমূহগুলো অর্থনীতিতে কী ধরনের চাপ তৈরি করতে পারে বলে আপনি মনে করেন? যদি আমরা প্রিসাইসলি যদি আমরা কনসিডার করি যে বৈদেশিক ঋণ, আনডাউটেডলি IMF কিন্তু আমাদেরকে তো একটা ভালো একটা অ্যামাউন্ট ঋণ দিচ্ছিল, ওয়ার্ল্ড ব্যাংক থেকে দেয়, ADB থেকে দিচ্ছে। এখন NBR উপরে বড় একটা চ্যালেঞ্জ আছে হচ্ছে গিয়ে যে বেশি বেশি করে রেভিনিউ কালেক্ট করা। বাংলাদেশে অনেক ব্যাংকস, এখানে একটা বড় একটা প্রশ্ন চলে আসে, এতগুলি ব্যাংককে মেনটেন করা কিন্তু খুব ডিফিকাল্ট। তার মধ্যে থেকে দেখা যাচ্ছে এই ব্যাংকসগুলোকে পারপাসফুলি ওপেন করা হয় যাতে করে দেশে থেকে মানি লন্ডার করা হয়। এখন সেই ক্ষেত্রেই কিন্তু এখন বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু বাজেটকে মিট আপ করার জন্য কিন্তু লোকাল ব্যাংকগুলোতে কিন্তু আপনার টাকা ঋণ নিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এই রেভিনিউকে চাঙ্গা রাখার জন্য কিন্তু NBR উপর প্রেশার দিচ্ছে, কিন্তু NBR যে আপনার পুরো জিনিসটাকে সো ফার কালেকটিভলি উইথ অল দেয়ার রিসোর্সেস তারা আদৌ ঠিক মতো করতে পারছে নাকি, সবসময় একটা কোয়েশ্চেন এখানে আসে। ইভেনচুয়ালি কিন্তু সাফারার অথবা ইভেনচুয়ালি কিন্তু এখানে ডমিনেটেড হয় কিন্তু হচ্ছেন সাধারণ মানুষ, যাদের বার্গেনিং পাওয়ার থাকে না, যেটা বললেন মাত্র। আমরা কিন্তু সঞ্চয়পত্র একটা অপশন ছিল যেখান থেকে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু মানুষের কাছে টাকা নিতেন। এখানে আবার কিন্তু এখানে একটা কথা হচ্ছে গিয়ে সঞ্চয়পত্র ইন্টারেস্ট রেট অথবা আপনার ট্রেজারি বিল বন্ডের ইন্টারেস্ট রেট কিন্তু রেগুলার ব্যাংকের FDR থেকে কিন্তু অনেক বেশি। তো ইভেনচুয়ালি কী হচ্ছে, এটা ইন্টারেস্ট রেটটা কিন্তু গভর্নমেন্ট আবার ফেরত দিতে হচ্ছে জনগণকে। তো এখন আমরা যদি পুরো জিনিসটা সাইকেল হিসাবে ট্রিট করে দেখি যে পুরা প্রেশারটা কিন্তু আসে কিন্তু এই রেভিনিউ বাজেটকে মিট আপ করার জন্য টাকা নেওয়া, আর এই টাকাকে নিয়ে আবার এখান থেকে আবার রিটার্ন ব্যাক করে দেওয়া ইন্টারেস্টের মাধ্যমে। কিন্তু আগে যে পরিমাণে ইন্টারেস্ট ছিল এখন তার হার অনেক কমে গেছে। না, ইন্টারেস্টের রেটটা প্রাইভেট ব্যাংকগুলোতে কমে গেছে, কারণ হচ্ছে চ্যালেঞ্জেসের জন্য। কিন্তু আপনি যদি এবার ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল অ্যাট দ্য মোমেন্ট 12% উপরে, যদি 91 ডেজের যেটা ট্রেজারি বন্ড যেটা 2 বছরের, সেটা আরও বেশি। তো গভর্নমেন্ট কিন্তু এখনই, কিন্তু আমাদের একটা জায়গায় আমাদের ফোকাস করা হচ্ছে না, সেটা হচ্ছে কি আমাদের স্টক মার্কেটটা। দেখেন, যে পৃথিবীর যে কোনো দেশে একটা বিগ অ্যামাউন্ট অফ মানি আসে কিন্তু হচ্ছে গিয়ে স্টক মার্কেট থেকে, মানুষজন এখানে ইনভেস্টমেন্ট করে। স্টক একটা এমন একটা জায়গা, শুধুমাত্র লোকালস না, ইন্টারন্যাশনালস আপনার মানে অ্যাব্রড থেকে কিন্তু মানুষজন এখানে ইনভেস্ট করে। এই সেক্টরটা যত ভাইব্রেন্ট হবে তত আপনার বেটার হবে। তখন যেটা হবে হচ্ছে গিয়ে আমাদের যেমন আমরা ফরেন রেমিটেন্সের উপর ডিপেন্ড করি, কিন্তু এটা যদি একটা মডার্নাইজড ওয়েতে যদি চিন্তা করা যায়, স্টক ইজ আ ভেরি গুড প্লেস যেখানে ফরেন কোম্পানিজরা তারা এসে বাংলাদেশে ইনভেস্ট করতে পারে। যেমন আমরা কিন্তু চাইলে বাংলাদেশে বসে কিন্তু আমরা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ আপনার ইনভেস্ট করতে পারি।
আমরা কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে আমাদের দেশে এই স্টক মার্কেটটা এত আন্ডার পারফর্মড বিগত কতগুলি বছর ধরে। যখনই আমি আমার ফরেন ইয়াদের সাথে যখন আমরা কথাবার্তা বলি, তারা দেখেন বাংলাদেশে ইনভেস্টমেন্টের জন্য কিন্তু অনেকে চিন্তা করে যে আমরা স্টকে ইনভেস্ট করবো, কারণ স্টক এমন একটা জায়গা আপনার লিমিটলেস ইনভেস্ট করতে পারবেন না। তো আপনি এখন আমাদের অনেক বিজনেসম্যানরা আছে তারা সিঙ্গাপুরে স্টক মার্কেটিং এ ইনভেস্ট করতেছে, দে আর গেটিং আ ভেরি গুড রিটার্ন, ডিভিডেন্ডের আকারে, ক্যাশ ডিভিডেন্ড, বোনাসের আকারে পাচ্ছে। আমাদের লোকাল বাংলাদেশে অনেক বিজনেস এন্টিটিস আছে, তারা সিঙ্গাপুর স্টক মার্কেটে তারা করতেছে, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তারা ইনভেস্ট করতেছে। কিন্তু আমরা অপোজিটটা আমরা দেখি না যে কোনো একটা নিউ ইয়র্কের আমেরিকান কোনো একজন কোম্পানি অথবা ন্যাশনালস তারা বাংলাদেশ স্টক মার্কেটে ইনভেস্ট করছে, কারণ তারা যখন এই প্রোফাইল দেখে যে মার্কেটটা পুরোপুরি স্পেকুলেশনের উপরে, ন্যাভ ইপিএস কখনো এটা মানাই হয় না। যে কোম্পানি ভালো হওয়ার কথা সেই কোম্পানি সবসময় আপনার খারাপ দিয়ে যাচ্ছে, আর যেটার খারাপ কোম্পানি, যেটার কোনো অস্তিত্ব নেই, সেটার শেয়ার সবসময় ভলিউম ওয়াইজ আপনার বিক্রি হচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা যদি একটু শিক্ষা ও স্বাস্থ্য খাতের কথা বলি, তাহলে এর জন্য যেই বাজেটটা বরাদ্দ সেটা পর্যাপ্ত কিনা, এবং তা জাতিগত মানব সম্পদে উন্নয়নে কি ধরনের প্রভাব ফেলতে পারে? আসলে আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো যে এই দেশের, পৃথিবীর মধ্যে মনে হয় আমরা একমাত্র দেশ যেখানে আমাদের জনসংখ্যার মানে যদি 16 কোটি বা 18 কোটি যাই ধরেন, 8 কোটি মানুষ হলো 26 বছরের প্লাস মাইনাস। মানে এই যে একটা এজিং যে রেশিও, এটা পৃথিবীর কোনো দেশের এই সম্পদটা নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে এই জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করার জন্য যে চেষ্টা বা প্রচেষ্টা, এটা সরকারিভাবে কখনোই কোনোদিন নেওয়া হয়নি। যেটা নেওয়া হয়েছে যুব উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে, শুধু কম্পিউটার টাইপিং শেখানো, টাইপিস্ট বানানো, এটা দিয়ে আসলে দেশের কোনো মানব সম্পদ তৈরি করা হয় না। তো প্রত্যেকটা সরকারের সময়ই মানব সম্পদকে যে সবচেয়ে বড় খাত হিসেবে ডেভেলপ করা সম্ভব, এটাকে ইগনোর করা হয়েছে। দেখেন, বাংলাদেশ থেকে $5 বিলিয়ন বিদেশিরা নিয়ে যাচ্ছে, সবসময় আমরা বলি শুনি, ইন্ডিয়ান, শ্রীলঙ্কার, পাকিস্তান এবং সাম আদার কান্ট্রিজ। কিন্তু আমরা কি সেই সিও তৈরি করা বা ম্যান পাওয়ার তৈরি করার চেষ্টা করেছি? কখনো করিনি। মিডিল ইস্টের থেকে আমাদের প্রচুর রেমিটেন্স আসছে, কিন্তু কারা? সেটা একেবারে লেবার শ্রেণী। তাহলে কি আমরা কি এদেরকে একটু ট্রেন আপ করে তার কাজ শিখিয়ে দিতে পারি না? এটা আমরা কখনোই মনোযোগী হই না। যেখানে ইন্ডিয়ান বা শ্রীলঙ্কা, তাইওয়ান, এই কান্ট্রিগুলোর যারা ওইখানে সুপারভাইজার হয়, আর আমার দেশের ছেলেরা গিয়ে বা আমার দেশের মেয়েরা যারা যায়, তারা ওইখানে শুধুমাত্র লেবারাস জবগুলো করে। সুতরাং এই দেশের মানে স্বাধীনতার 54 বছরের প্রত্যেকটা গভর্নমেন্টই সবচেয়ে যেখানে নজর দেওয়ার কথা ছিল মানব সম্পদে, এবং সবচেয়ে কম মনোযোগ দিয়েছে এই মানব সম্পদে। কারণ বাংলাদেশের যেখানে ইয়াং জেনারেশন জাপানে নেই, তারা মানে বুড়িয়ে যাচ্ছে, তাদের কিন্তু ডিক্লাইন স্টেজ, আর আমাদের এখন উঠতি স্টেজ। সুতরাং আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বলেন, দেশের ডেভেলপমেন্ট বলেন, সব কিছুই ডিপেন্ড করে যদি আমরা সত্যিকার অর্থে একটা প্ল্যানিং করতে পারি কীভাবে ইয়াং জেনারেশন এই ফ্লোটাকে কাজে লাগাতে পারি। এটা কিন্তু আফটার 20 or 30 ইয়ার্স পরে কিন্তু আমরা আবার ডিক্লাইন স্টেজে চলে যাই। হাইলি ট্রেন্ড আপ করার জন্য একটি টিমও গঠন করা, রাইট। এটা শুধু প্ল্যানিং এর ব্যাপার, প্ল্যানিং নেই, এবং এই প্ল্যানিংটা কিন্তু রাষ্ট্র থেকে আসতে হবে, উপর থেকে আসতে হবে, তাছাড়া সম্ভব না। চায়নাতে কিন্তু একটা সময় তারা কি করেছে, তারা টেকনিক্যাল এডুকেশনকে খুবই এম্পাসাইজ করেছে। আজকে চায়না কিন্তু ওয়ার্ল্ডকে ডমিনেট করছে ইন্ডাস্ট্রি অ্যান্ড প্রোডাকশন। সেই জায়গাটাতে আমাদের আসলে এম্পাসাইজ করা উচিত, বাট আমরা দীর্ঘদিন থেকে করতে পারছি না। আর স্বাস্থ্য খাতের কথা যদি বলি, যে বাংলাদেশের স্বাস্থ্য খাত নাজুক অবস্থা, ব্যারিস্টার সাহেব শেয়ার মার্কেটের কথা বলেছেন নাজুক অবস্থা, স্বাস্থ্য খাত তার চেয়ে নাজুক অবস্থা। স্বাস্থ্য খাতের যে বর্তমান পরিস্থিতি, আমরা এই সরকার ক্ষমতা আসার পরে শুনেছিলাম যে চায়না থেকে হসপিটাল করবে, অনেকগুলো এমওইউ হবে। আলটিমেটলি এখন হয়তো সেই কথা আর শুনছি না, বা উদ্যোগ কতটুকু এসছে আমরা জানি না। তো বাংলাদেশের মানুষের কিন্তু একটা আশার জায়গা ছিল যে হয়তো বড় কিছু আমরা দেখতে পাবো, বা দেশীয় উদ্যোক্তারাও কিন্তু চাইলে একটা লেভেলের স্বাস্থ্য খাত নিতে পারতো, কারণ এটা ছাড়া তো চলবে না আমাদের। বাট আলটিমেটলি আসলে আমি কোনো পজিটিভ কিছু দেখতে পাচ্ছি না স্বাস্থ্য খাত নিয়ে। না, আমরা কিন্তু স্বাস্থ্য খাতে যেটা দেখেন, ম্যান পাওয়ার কিন্তু অনেক সোর্স, যেমন আমাদের বাংলাদেশ আর্মি কিন্তু অনেক টাকা রেভিনিউ নিয়ে আসে দেশের জন্য ইউএন এর প্রজেক্ট মিশনগুলো থেকে। একইভাবে কিন্তু ডক্টরসরা, যারা ফিজিশিয়ানস, নার্স, পার্টিকুলারলি নার্স, দেখা গেছে হচ্ছে গিয়ে যে আমাদের দেশে যদি গুড নার্সিং ইনস্টিটিউটস থাকে, যাদের হচ্ছে গিয়ে এমইউ থাকবে জাপান অথবা বিভিন্ন দেশে ল্যাঙ্গুয়েজ, প্রচুর চাহিদা,
নার্সিং এর সাথে কেয়ার গিভার, এটা তো খুব জটিল কোনো কাজ না। নার্সিং এর সাথে কেয়ার গিভারটা যদি আমরা অ্যাড করতে পারি, পৃথিবীর প্রত্যেকটা দেশে কেয়ার গিভারের ব্যাপক চাহিদা আছে। ইভেন মিডল ইস্টে এক্সিকিউটিভ লেভেলে, HR, সেলসে প্রচুর সুযোগ আছে। চায়নাতে, ইভেন বাংলাদেশ থেকে কিছু কিছু ব্যক্তি উদ্যোগে চায়নাতে গিয়ে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করছে। কিন্তু গভর্নমেন্ট যদি এই কাজগুলোর সাথে যোগ করতো বা তাদের এক্সপার্টিস যদি এখানে অ্যাড হতো, তাহলে কিন্তু দেশের এই যে সম্পদটা, আমি 8 কোটি ইয়াং জেনারেশনের কথা বললাম, এদেরকে যদি কাজে লাগানো যেত তাহলে দেশের একটা বড় পরিবর্তন আসতো। আসলে উনি যেটা বললেন যে উদ্যোক্তাদের কথা, তা আপনার কাছে যদি জানতে চাই যে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা ওনারা কি ধরনের প্রণোদনা পেয়ে থাকে এবং তা কর্মসংস্থান তৈরিতে কতটুকু কার্যকর হয়? নট সো মাচ। আমরা একটা জিনিস আমি প্রায় সময় দেখি যে যখন কোনো এন্টারপ্রেনার হিসেবে কেউ যখন আসে, তারা যখন আপনার ব্যাংকের থেকে যখন লোন পারপাসে তারা যদি যায়, অথবা বিভিন্ন ধরনের আপনার যদি ফ্রিল্যান্সিংও যদি তারা যদি করার চিন্তা ভাবনা করে, আমি দেখি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান স্টপ সলিউশন সেন্টার নেই তাদের জন্য। দেখা গেছে হচ্ছে গিয়ে যে কয়েকটা ফ্রেন্ড মিলে একটা এন্টারপ্রেনার হলো, তারা দেখা গেছে কিছু একটা করতেছে, কিন্তু তাদের যে বেসিক যে গাইডলাইনগুলি দরকার, কিভাবে তারা একটা কোম্পানি ইনকর্পোরেট করবে, তারা কিভাবে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবে, এইসব রেগুলেটরি ফ্রেমওয়ার্ক করতে করতেই তাদের সময় চলে যায়। আনফর্চুনেটলি তখন তাদের ইউএসপিটা কি, দেখা গেছে কিছু গ্রুপ অফ ফ্রেন্ড তারা খুব ভালো মতনই জানে হচ্ছে যে আমাদের ইউএসপি আমরা ভালো ক্যামেরা লেন্স বানাতে পারি। তো তারা ওই জায়গায় ফোকাস না করতে পেরে তারা দেখা গেছে হচ্ছে যে এইসব রিকোয়ারমেন্টসগুলোকে ফুলফিল করতে 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 টায়ার্ড হয়ে যায়। এখন যদি একটা জায়গা থাকে যেখানে মানে ফুল ওয়ান স্টপ সলিউশন যেটাকে বলে, যে এই পার্টিকুলার জিনিসের জন্য আপনি আসেন, আমরা এখান থেকে লিস্ট ডাউন করে দেবো, একটা ডেজিগনেটেড অফিসার ঠিক করে দেওয়া, সে আগামী 7 দিন পর্যন্ত আপনাকে মনিটর করবে, আপনাকে টেইলারিং করবে, তার জন্য একটা ডেজিগনেটেড ফিও আপনাদের তাকে দিতে হবে। সেই পার্টিকুলার অফিসার সে কোঅর্ডিনেট করে ফেলবে, করে সে দেখবে হচ্ছে কার কি দরকার, এই পার্টিকুলার এই জন্য আদৌ কি তার ব্যাড রেজিস্ট্রেশন দরকার আছে, নাকি তার শুধুমাত্র ট্যাক্স হলে হবে, তার কি আদৌ কোম্পানি ইনকর্পোরেট করা দরকার, নাকি পার্টনারশিপ এন্টিটি থাকবে, নাকি শুধু ট্রেড লাইসেন্স দিয়ে হি ইজ গুড টু গো, তার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য কি কি দরকার সেগুলি। আর এত রেগুলেটরি বডিজ কার কাছে সে যাবে, শিল্প কি দরকার আছে, আদৌ কি তার জন্য শিল্প পড়ে, আদৌ কি তার জন্য এনভায়রনমেন্ট কি তার জন্য অ্যাপ্লিকেবল নাকি না, জানেও না। অনেক সময় দেখা গেছে হচ্ছে কি জানে তারা মনে করে সব দরকার, তার ক্যাপাসিটি, তার মার্কেটে এন্টার করার ক্যাপাসিটি দেখা যাচ্ছে তার 2 কোটি টাকা, সে এইসবের পিছনেই সে অনেক টাকা তার চলে আছে। আবার দেখা গেছে হচ্ছে গিয়ে সে কিছুই না করে সে তার লেন্স বানানোর দিকে চলে গেছে, হঠাৎ করে অডিট হচ্ছে, বলতেছে না তুমি এতদিন পর্যন্ত এটা করো নাই, সব বন্ধ, এখন তোমার এটা স্যাংশন। তখন দেখা গেছে হচ্ছে তার যে গোলটা ছিল আলটিমেটলি, তার যে সবচেয়ে মানে যেই জায়গাটাতে সে ফোকাস থাকে সেখান থেকে সে ডিভিয়েট হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় দেখেন, ফান্ড একটা বড় একটা বিষয় আনডাউটেডলি, কিন্তু আপনি একটা জায়গায় ফান্ড আইডল রেখে লাভ কি যদি সেটা প্রপার ইউটিলাইজেশনটা না হয়। SME বলেন, ইয়াং এন্টারপ্রেনার্সদের বলেন, তাদেরকে সবসময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা গাইডলাইন দেওয়া। তারা অনেক সময় লয়ার্সদের কাছে অ্যাপ্রোচ করতে তারা ভয় পায়, তারা মনে করছেন আমি একটা লয়ারের অফিসে যাবো কথাবার্তা, যদি আমাদেরকে চার্জ করে, তারা তো লয়ার্সের কাছে যায় না। যেভাবে অনেক মানুষ ডক্টরের কাছে ভয় যায় না যে যদি আমাকে আবার 10টা টেস্ট দিয়ে দেয় আমি এত টাকা কোথা থেকে পাবো। অনেক নতুন উদ্যোক্তারা আছেন যারা মার্কেট আউট হয়ে যায় এইসব গাইডলাইন অভাবের জন্য। তখন যদি মিনিস্ট্রি থেকে ডাইরেক্টরস থেকে যদি তাদেরকে যদি ডেডিকেটেডলি যদি 2-3 অফিসারকে যদি নিয়োগ করে দেওয়া যায় না, আপনারা তার সাথে যান, সে অফিসার তাকে গাইড তো করবেই, সাথে কোঅর্ডিনেটও করাই দিবে যে তার এই দরকার। সে দেখা গেছে হচ্ছে গিয়ে আপনার এনভায়রনমেন্টে সে বলে দিল যে তার এই লাইসেন্সটা দরকার, আপনি 7 দিনের মধ্যে দেওয়ার ব্যবস্থা করে দেন, তখন যেটা হয় কি এটা ইজি হয়ে যায়। জি, ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আমরা কথা বলছিলাম বাজেট পরবর্তী অর্থনীতি ও সংকট মোকাবেলায় আমাদের করণীয়, এই বিষয়ে আমরা যে ডিসকাশন করলাম, আশা করি এতে আপনারা উপকৃত হয়েছেন। আগামী পর্বে কোনো সমসাময়িক বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।